আজকের এই যে বিশাল অর্থনৈতিক জগৎ, এর শুরুটা ঠিক কোথায়? জানতে হলে আমাদের এমন এক সময়ে ফিরে যেতে হবে যখন টাকা পয়সার কোনো ধারণাই ছিল না। এটা আসলে বিশ্বাস আর প্রতিশ্রুতির এক দারুণ গল্প। আজকের দিনে টাকা পয়সা মানেই তো আমরা ভাবি কয়েন, নোট, ক্রেডিট কার্ড বা অনলাইন পেমেন্ট। কিন্তু ভাবুন তো একবার, যখন এগুলোর কিছুই ছিল না, তখন অর্থ বলতে ঠিক কি বোঝাতো? এই প্রশ্নটা দিয়েই কিন্তু আমাদের আজকের আলোচনাটা শুরু হচ্ছে। উত্তরটা শুনলে হয়তো অবাক হবেন, খুবই সহজ কিন্তু অনেক গভীর। অর্থ ছিল আসলে একটা প্রতিশ্রুতি। হ্যাঁ, ঠিকই শুনছেন, একটা প্রমিস। বিশ্বাসী ছিল সেই সময়ের সবচেয়ে বড় মুদ্রা। তো এই সবকিছুর শুরু হয়েছিল একটা খুব মৌলিক চ্যালেঞ্জ দিয়ে, আর সেটা হলো টিকে থাকার লড়াই। এই সংগ্রামে কিন্তু সব ধরনের অর্থনৈতিক কার্যকলাপের জন্ম দিয়েছিল। ব্যাপারটা খুব সহজ। একদিকে মানুষের চাহিদা, যা কখনো শেষ হয় না, আর অন্যদিকে প্রকৃতির সম্পদ, যা সীমিত। এই যে একটা চিরন্তন টানাটানি, এখান থেকেই কিন্তু অর্থনীতির জন্ম। অর্থনীতিতে এই ব্যাপারটাকে বলা হয় স্কারসিটি বা স্বল্পতা। এখনকার দিনে আমরা হয়তো এটা নিয়ে শুধু পড়ি, কিন্তু ভাবুন তো একবার প্রায় ২৫ লক্ষ বছর আগের প্যালিওলিথিক যুগের আদিম মানুষদের কথা। তাদের জন্য এই স্বল্পতাটা ছিল জীবন মরণের প্রশ্ন। প্রতিদিন সকালে ঘুম থেকে ওঠার মানেই ছিল খাবার আর আশ্রয়ের জন্য নতুন একটা লড়াই শুরু করা। তো এই বিরাট সমস্যার প্রথম সমাধান কিন্তু কোনো টাকা পয়সা বা বাজার ছিল না। সমাধানটা ছিল সামাজিক। মানুষ তখন গোষ্ঠীবদ্ধ হয়ে থাকত, একে অপরকে সাহায্য করত, যা কিছু সম্পদ ছিল তার নিজেদের মধ্যে ভাগ করে নিত। মানে একটা পারস্পরিক লেনদেনের সম্পর্ক ছিল। ব্যাপারটা অনেকটা এরকম, আজ আমি তোমাকে সাহায্য করলাম, কাল বিপদে পড়লে তুমি আমাকে করবে। এই বিশ্বাসটাই ছিল তাদের অর্থনীতির মূল ভিত্তি। এরপর মানব ইতিহাসে এমন একটা বিপ্লব আসলো, যা অর্থনীতির পুরো গতিপথটাকেই চিরদিনের জন্য বদলে দিল। চলুন দেখা যাক সেই যুগান্তকারী পরিবর্তনটা আসলে কী ছিল। দেখুন, প্রায় ১০,০০০ খ্রিস্টপূর্বাব্দের কথা। মানুষ তখন শিকার আর বনে জঙ্গলে ঘুরে খাবার সংগ্রহের জীবন ছেড়ে দিয়ে কৃষিকাজ শুরু করল। আর ঠিক তখনই প্রথমবারের মতো এমনটা হলো যে তারা নিজেদের প্রয়োজনের চেয়েও বেশি খাবার উৎপাদন করতে পারল। এই যে উদ্বৃত্ত বা সারপ্লাস, এই কৃষি বিপ্লবটাই ছিল অর্থনীতির ইতিহাসে একটা বিরাট টার্নিং পয়েন্ট। এই বাড়তি খাবারের ফলে কি হলো জানেন? একটা অসাধারণ ব্যাপার ঘটল। সমাজের সবার আর দিনরাত চাষ করার দরকার পড়ল না। ফলে কিছু মানুষ অন্য কাজে মনোযোগ দেওয়ার সুযোগ পেল। কেউ হয়ে উঠল কোমর, কেউ কামার, আবার কেউ হয়তো তাঁতি। মানে স্পেশালাইজেশন বা বিশেষীকরণ শুরু হলো। আর এর ফল, পণ্যের মানও বাড়ল, উৎপাদনও অনেক বেড়ে গেল। কিন্তু এই চমৎকার সমাধানের সঙ্গেই জন্ম নিল একদম নতুন আর বেশ জটিল একটা সমস্যা। এই সমস্যাটাকে অর্থনীতিতে বলা হয় ডাবল কোইন্সিডেন্স অফ ওয়ান্স। নামটা একটু খটমটে হলেও ব্যাপারটা সোজা। ধরুন, একজন কুমোর, তার শস্য দরকার। সে গেল একজন কৃষকের কাছে, কিন্তু সেই কৃষকের তখন কোনো মাটির পাত্রের দরকারই নেই। তাহলে বিনিময়টা হবে কি করে? এই যে দুজনের চাহিদার অমিল, এটাই ছিল তখনকার ব্যবসা বাণিজ্যের সবচেয়ে বড় একটা বাধা। এই চাহিদার অমিলের সমস্যা মেটাতেই জন্ম নিল বড় বড় বাণিজ্য নেটওয়ার্ক। আসুন, সেই বিশাল বিনিময় ব্যবস্থাটা কেমন ছিল সেটা একটু জেনে নিই। সমাধানটা ছিল সমন্বিত বিনিময় নেটওয়ার্ক তৈরি করা। এর মূল আইডিয়াটা ছিল কম্প্যারেটিভ অ্যাডভান্টেজ। মানে প্রত্যেকটা গোষ্ঠী বা এলাকা যে জিনিসটা সবচেয়ে ভালো বা সবচেয়ে বেশি উৎপাদন করতে পারত, তারা সেটার উপরই ফোকাস করত, আর নিজেদের জানি সেটা অন্যদের সাথে বিনিময় করে নিত। এতে কিন্তু সবারই লাভ হতো। খ্রিস্টপূর্ব ২৬০০ সালের দিকে মেসোপটেমিয়ার উর এবং উরুকের মতো শহরগুলো রীতিমতো গ্লোবাল ট্রেডিং হাবে পরিণত হয়েছিল। ভাবা যায়, তারা আনাতোলিয়া থেকে ধাতু আনত, আবার সিন্ধু উপত্যকা থেকে আনত টেক্সটাইল। আর প্রত্নতাত্ত্বিকরা যে নির্দিষ্ট ওজনের বাটখারা আর সিলমোহর খুঁজে পেয়েছেন, তা থেকেই বোঝা যায় এই বাণিজ্য ব্যবস্থাটা কতটা সংগঠিত আর আধুনিক ছিল। কিন্তু একটা প্রশ্ন তো থেকেই যায়, এই যে এত বিশাল একটা বাণিজ্য ব্যবস্থা, এটা ঠিক কিসের উপর ভিত্তি করে চলত? এখানে কিন্তু আমাদের আলোচনার আসল পয়েন্টটা আসছে। সেই অদৃশ্য শক্তি যা এই সবকিছুকে সম্ভব করেছিল। মানে ভাবুন তো, কোনো রকম টাকা পয়সা ছাড়া, কয়েন বা নোট ছাড়া এত বড় একটা ট্রেড নেটওয়ার্ক কাজ করত কিভাবে?
আর এই স্লাইডটাই হলো তার মোক্ষম জবাব। মুদ্রা আবিষ্কারের বহু আগে যা ছিল তা হলো বিশ্বাস। হ্যাঁ, সামাজিক বিশ্বাস। এটাই ছিল প্রাচীন অর্থনীতির আসল কারেন্সি, মূল চালিকা শক্তি। বিশ্বাস তখন কিন্তু একটা প্রযুক্তির মতোই কাজ করত। কিভাবে? লেনদেন হতো ব্যক্তিগত সম্পর্ক আর সুনামের ওপর ভিত্তি করে। মানে কেউ যদি কথা না রাখত তাহলে তাকে সমাজ থেকে একঘরে হয়ে যাওয়ার ভয় পেতে হতো। এটাই ছিল সবচেয়ে বড় শাস্তি। এর প্রমাণও কিন্তু আছে। মেসোপটেমিয়ায় মাটির ট্যাবলেটে ঋণের হিসাব পাওয়া গেছে, যা থেকে পরিষ্কার বোঝা যায় যে সেই সময়েও বিশ্বাসভিত্তিক একটা ঋণ ব্যবস্থা চালু ছিল। কিন্তু এই বিশ্বাস নির্ভর ব্যবস্থাটাও চিরকাল চলতে পারেনি। একটা সময় এসে এটাও তার শেষ সীমায় পৌঁছে যায়। এই স্লাইডটা দেখলেই সমস্যাটা পরিষ্কার হয়ে যাবে। যখন ছোট ছোট গোষ্ঠী ছিল তখন ব্যক্তিগত বিশ্বাসে কাজ চলে যেত, কারণ সবাই সবাইকে চিনত, সুনামটাই ছিল বড় কথা। কিন্তু যখন ব্যবসা বাণিজ্য বিশাল নেটওয়ার্কে ছড়িয়ে পড়ল, যখন অপরিচিতদের সাথে লেনদেন শুরু হলো, তখন আর ব্যক্তিগত বিশ্বাস যথেষ্ট ছিল না। বাণিজ্য যত বাড়ছিল, বিশ্বাস আর নেটওয়ার্কের আকারের মধ্যে এই দ্বন্দ্বটাও তত বাড়ছিল। মূল প্রশ্নটা হয়ে দাঁড়িয়েছিল একটাই: একজন সম্পূর্ণ অপরিচিত ব্যক্তিকে বিশ্বাস করা যায় কিভাবে? শুধু এই একটা মৌলিক সমস্যা, মানে বিশ্বাসের সীমাবদ্ধতা, এটাই কিন্তু মানবজাতিকে পরবর্তী বিরাট এক অর্থনৈতিক উদ্ভাবনের দিকে ঠেলে দিয়েছিল। তাহলে শেষ প্রশ্নটা হল, যখন বিশ্বাস আর যথেষ্ট নয়, তখন এমন কি আসতে পারে যা একটা প্রতিশ্রুতির গ্যারেন্টি দিতে পারে? এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়েই মানব সভ্যতা এমন এক জিনিস আবিষ্কার করে যা আজকের বিশ্বকে চালাচ্ছে, আর তার নাম হল মুদ্রা।